नमस्कार प्रिय बिहार अपनारा देखছেন खबर तरंग। মাহফুজ আলম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, সে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে। সেই উপদেষ্টা তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে একটি মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে ভারতের পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অঞ্চল, কলকাতা, মেদিনীপুর, কোচবিহার সহ বৃহৎ অঞ্চল, অসম, ত্রিপুরা সহ উত্তর পূর্বকে নিয়ে একটা মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্র নাকি বৃহত্তর বাংলাদেশের স্বপ্ন তাদের, অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটিয়ে তাদের বিজয় হয়নি। তাদের বিজয়ের লক্ষ্য ভারতের বৃহৎ অঞ্চল নিয়ে বাংলাদেশ গঠন করা। এই হলো তাদের বিজয়, তাতেই নাকি তাদের মুক্তি মিলবে। আর মাহফুজ আলম যেহেতু সরকারের উপদেষ্টা এবং শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন, তাই তার কথাকে এড়ানো যায় না। যদিও চাপে পড়ে 2 ঘন্টা পর সেই পোস্ট ডিলিট করে দিয়েছে, কিন্তু তাদের মানসিকতা যে কোন পর্যায়ে রয়েছে ভারতকে নিয়ে এবং বাংলাদেশের শেখ হাসিনাকে সরানোই যে তাদের মুক্তি নয়, লক্ষ্য নয়। এবার মাহফুজ আলমের ফেসবুক পেজে যে মানচিত্র প্রকাশ করেছে তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে। তাই এখানে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ভারতের সঙ্গে কী করে একটু একটু করে ভারতের পরিস্থিতি খারাপ হচ্ছে এবং তিক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যুদ্ধের দিকে এগোচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে। এবং সেই যুদ্ধ যে বাংলাদেশের তরফ থেকে একতরফা ভারতের সঙ্গে লাগানোর চেষ্টা করে যাচ্ছে বারবার, সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে। এবার যেহেতু সরকারের উপদেষ্টা এমন আগ্রাসী মনোভাব দেখিয়েছে, তাই নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে ভারতকে আর কোনো অবস্থায় হালকাভাবে নেওয়া যায় না। প্রিয় ভাইয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। মাহফুজ আলম বাংলাদেশে যখন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ নিয়েছিল, তখন কিন্তু আমরা জানতাম কার সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের নাম, তাদের শপথ নিতে দেখেছি। সেই নাম কোথাও ছিল না, সাধারণ মানুষ জানতো না। কিন্তু যখন আমেরিকা যান মোহাম্মদ ইউনূস, তখন কিন্তু সামনে আনেন মাহফুজ আলমকে। তিনিই নাকি সরকার পরিবর্তনের মাস্টার মাইন্ড, সমস্ত কিছু পরিকল্পনা করে চলে বলে কৌশলে শেখ হাসিনাকে সরিয়েছে। তাই তার কথাকে উড়ানো যায় না। এবং সে যে সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রাণভোমরা, সেটা ইতিমধ্যে জানান দিয়েছে মাহফুজ আলম। তাই তার এই মন্তব্যকে কোনো অবস্থায় এড়ানো যায় না এবং ভারতের জন্য অবশ্যই উদ্বেগের বিষয়। যেহেতু সেটা ডিলিট করে দিয়েছে, কিন্তু তবুও তাদের যে মানসিকতা, সেই সমন্বয়কদের যে মানসিকতা, সেই উপদেষ্টার যে মানসিকতা ভারত নিয়ে, সেটা পরিষ্কার হয়ে গেছে মাহফুজ আলমের ফেসবুক পোস্টে। তারা এটাই চাইছে, পোস্ট ডিলিট করলেও তাদের মনে যে ভারতের বৃহৎ অংশ দখল করার মানসিকতা রয়েছে, সেটা কিন্তু গভীর চিন্তার বিষয় ভারতের জন্য। তিনি ফেসবুক পোস্টে ডিলিট করলো, সেটা কিন্তু অনেকেই স্ক্রিনশট করে রেখে দিয়েছেন এবং সেটা সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যেটা ভারত রেখেছে। এবং সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আপনারাই বুঝে নিন যে কি বলতে চাইছে সে। বিদ্রোহ, এই ছবিটা ভাসানী আব্দুল হামিদ খান ভাসানী, যার পুরো নাম আবুল হাসিম যোগেন মণ্ডল সোহরাওয়ার্দী সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশ শুরুর বিন্দু অন্তবিন্দু নয়, 47 হয়ে 71 থেকে 24 শেষ নয়, ইতিহাস এখনও অপেক্ষামান। সবাইকে বিজয় উৎসবের শুভেচ্ছা। দীর্ঘ পোস্টে মাহফুজ আরও লেখেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন, যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা,
মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতি পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধারের ব্যতীত পোকাইকাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। মানুষের মুক্তির প্রসঙ্গের সঙ্গে সভ্যতা সংস্কৃতির মুক্তির প্রসঙ্গ সম্পর্কিত। ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিচ্ছে 47-এ হিন্দু মৌলবাদী ও কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এ পোকাইকাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এ রাষ্ট্রের জন্মদাগ ও তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত করতে 75 এবং 26 ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকে করে গিয়েছি, তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটি খণ্ডিত ভূমি একটি জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না, সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর ও সাংস্কৃতিক হেজেমনি লাগে, নইলে 71 আর 24-এর বয়ানো স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। 24-এ দুইবার সুযোগ আসার পরেও আমরা 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারি না। আমরা চেষ্টা করতে পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু এক খণ্ডিত ঘেরাওকৃত গেটো বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয়, স্বাধীনতা এবং কিংবা মুক্তি অর্জন করতে পারবো না। মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম ভারতের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এ খাঁচা ছেড়ে বেরোতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। বাংলাদেশের প্রাণ আজ 24-এ শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে, আর 24 কেবল শুরু, শেষ বিন্দু নয়। এ অভ্যুত্থানের নেতৃত্ব জানেন, তাদের লড়াই অসমাপ্ত। এ লড়াই শেষ করতে তারা এখনও জীবন দিতে প্রস্তুত, যাবেও হয়তো তাদের জীবন, তবুও আমাদের শাহাদাতের উপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক। বুঝুন, যে নিজেই একটা সন্ত্রাসবাদী হিজবুত তাহরির সঙ্গে সংঘর্ষিত এবং আটক হয়েছে, সে নাকি ভারতকে মৌলবাদী মানসিকতার বলছে, কলিন ব্রাহ্মণ্যবাদী মানসিকতার বলছে। এও বলছে যে 24-এই মুক্তি নয়। বুঝুন মানসিকতা, যে 24-এ বাংলাদেশ থেকে সরকার পরিবর্তন করার পরও তাদের মুক্তি হয়নি। তাদের মুক্তি ভারতের বৃহৎ অংশ দখল করা, পরিষ্কার, আর কোনো কিছু নেই এখানে লুকোনো। আসলেই তাদের মানসিকতা যে আগ্রাসী, একের পর এক দখলদারিত্ব মানসিকতা, সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। এ নিয়ে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু শুধু কিছু কথাই বলা যায় যে পুরো বাংলাদেশটাই কিন্তু ভারতের, ভারত থেকে ভাগ হয়ে গেছে। ভারত কিন্তু দাবি করছে না, পাকিস্তান, চীন ভারতের অংশ দাবি করছে, এবার বাংলাদেশ ভারতের অংশ দাবি করছে, কিন্তু বাংলাদেশ থেকে ভাগ হওয়া পাকিস্তান, বাংলাদেশ ভারত দাবি করছে না। এদের মানসিকতা বুঝুন কতটুকু আগ্রাসী, কতটুকু হানাদারি মানসিকতা, কতটুকু দখলদারি মানসিকতা তাদের। ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় নেতারা খুশি হয়েই বা আপোষেই হোক সীমানা নির্ধারণ করে সমঝে নিয়েছেন নিজেদের ভাগ, কিন্তু এরপরও পাকিস্তান ভাগ হওয়ার 75 বছর পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পরও বাংলাদেশের একটা অংশের মানসিকতা যে এখনও ভারতের একটা বড় ভূমি দখলের স্বপ্ন দেখছে, সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে মাহফুজ আলমের মন্তব্যে। এবং মাহফুজ আলম কিন্তু সাধারণ মানুষ নন, এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা এবং রাজনীতি বিষয়টা তিনি দেখাশোনা করছেন। তাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকার কী করে ভারতের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করার জন্য ধীরে ধীরে এগোচ্ছে, এবং ভারতের সঙ্গে পরিস্থিতি খারাপ করতে, যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে কী করে মানসিকতা অবলম্বন করে এগোচ্ছে। তারা এও বলছে যে হয়তো তাদের জীবন যেতে পারে, অর্থাৎ বাংলাদেশ ভারতের যেসব তাবনিলে অঞ্চলটা দেখা যাচ্ছে, সেই সব অঞ্চল অর্জন করতে
তারা মৃত্যু প্রাণ দিতেও রাজি আছে, তবু তাদের সেই ভূমি চাই। এই মানসিকতাই কিন্তু ফেসবুক পোস্টে পরিষ্কার লিখে দিয়েছে মাহফুজ আলম। সত্যি ভাববার অতীত, কি পরিমাণ হানাদারি মানসিকতা হলে, কি পরিমাণ দখলদারি মানসিকতা হলে একটা দেশ যেটা 75 বছর আগে সীমানা নির্ধারিত হয়ে গেছে এবং চিরতরে ভারত খুশি মনে ছিটমহল সমস্যার সমাধান করে ভারত বাংলাদেশের সঙ্গে যে সমস্যা ছিল সেটা মিটিয়ে ফেলেছে, এরপরও বাংলাদেশের একটা মৌলবাদী মানসিকতা সম্পন্ন মানুষের মধ্যে যে বৃহত্তর বাংলা তৈরি করতে ভারতের ভূমি দখল করার স্বপ্ন দেখে হানাদারি মানসিকতা মনে পোষণ করে, দখলদারি মানসিকতা মনে পোষণ করে এবং নিজের প্রাণ দিয়ে হলেও ভারতের ভূমি কেড়ে নিতে মনে মনে পোষণ করে, সেটাই যেন এই পোস্টে পরিষ্কার বলে দিচ্ছে। এবার কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারকে নিষ্ক্রিয় করার কথা ভারতকে ভাবতেই হচ্ছে। এখানে বারবার মনে আসছে যে ইসরায়েল কেন প্যালেস্তাইনের উপর আক্রমণ করেছে। নিশ্চিতভাবে একথা পরিষ্কার বলে দেওয়া যায় যে হামাস নিশ্চিতভাবেই ইসরায়েলকে এমন উত্তেজনা, এমন উস্কানিমূলক মন্তব্য লাগাতার করে যাচ্ছিল এবং ইসরায়েলের মানুষকে হত্যা করার পর ইসরায়েলের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল, যার কারণে ইসরায়েল এভাবে হামলা করেছে প্যালেস্তাইনের উপর, হামাসের উপর এবং লাগাতার হামলা জারি রেখেছে। সেই পরিস্থিতি ধীরে ধীরে বাংলাদেশ ভারতের জন্য করছে, এখন পরিষ্কার বলে দেওয়া যায়। কেননা সরকারের প্রাণভূমরা বলা যায় মাহফুজ আলমকে। সেই মাহফুজ আলম উপদেষ্টা পদে, সরকারি পদে থেকে ভারতের বিরুদ্ধে হুমকি দিচ্ছে নিজের ফেসবুক পোস্টে। এবার কিন্তু ভারতের সত্যিই নীরব থেকেও গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত বর্তমানের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।